নিজের ভবিষ্যৎ গড়ার পর যে কোনো মেয়ে তো সম্পর্কে আসবে, কিন্তু আসল কথা তাহলে আর ভালোবাসা কোথায় থাকলো? টাকা দিয়ে কিনে নেওয়া হলো না। আমি খালি পকেটের সঙ্গী চেয়েছি, যে আমার সফলতার পর রানী হওয়ার যোগ্যতা রাখে। আসলে তোদের মতো কিছু মেয়ের জন্য সমাজের বাকি মেয়েদের বদনাম হয়। টাকা ছাড়া যারা কিছুই বোঝে না, তাদের মুখে আর যাই হোক ভালোবাসা কথাটা মানায় না। ভালোবাসাটা তাদের কাছে বিক্রি হয়ে যাওয়া সম্পত্তির মতো। গল্পনগরীতে আজ আপনারা শুনবেন লেখক সৌমেন সিংহ রায়ের কলমে এক অনবদ্য প্রেমের কাহিনী, অপরাজিত প্রেম। এখনো যদি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে তাড়াতাড়ি করে ফেলুন এবং শুনতে থাকুন আজকের গল্প, অপরাজিত প্রেম। কলেজ ছুটির পর পাশের ছোট মাঠটায় দাঁড়িয়ে অয়নের জন্য অপেক্ষা করছিল দিয়া। পড়ন্ত বিকেলের সূর্যের আলো এখন আকাশ রাঙিয়ে ঘরে ফেরার মুখে। পাখিরা ফিরে চলেছে তাদের বাসার উদ্দেশ্যে। হয়তো তাদের জন্য মুখ চেয়ে বসে আছে পরিবারের অন্য পাখিরা। মানুষের মতো পাখিদেরও তো পরিবার আছে। দিয়ার ছোটবেলা থেকে খুব ইচ্ছে ছিল, যদি একবার পাখি হতে পারত, তবে পৃথিবীর সমস্ত কোণা ঘুরে দেখত। না জানি কত সব গল্প লুকিয়ে আছে এই পৃথিবীতে। এইসব ভাবছিল দিয়া, হঠাৎ করে ওর মোবাইলটা বেজে উঠল। দিয়া তাড়াতাড়ি করে মোবাইলটা হাতে নিয়ে দেখলো তাতে অয়নের নাম ভেসে উঠেছে। কলটা রিসিভ করে মোবাইলটা কানে ধরতেই ওপাশ থেকে ভেসে এলো অয়নের কণ্ঠস্বর। এই দিয়া, তুই কোথায় রয়েছিস? আমি তো সেই কখন থেকে তোর জন্য বসে আছি মাঠে। দিয়া জানে অয়নের যখন দেরি হয়ে যায়, অয়ন তখন এমন কথাই বলে। তাই দিয়া হাসতে হাসতে বলল, দেখ অয়ন, তোর দেরি হয়ে যাবার পর এই মিথ্যা কথা বলার অভ্যাসটা এখনো গেল না দেখছি। তোর অনেক আগেই আমি মাঠে এসে দাঁড়িয়ে রয়েছি, তোরই এখনো আসার সময় হয়নি। এদিকে বিকেল তো প্রায় শেষের দিকে। এমন সময় আচমকা পিছন থেকে নিজের কাঁধে একটা পুরুষালী হাতের স্পর্শ পায় দিয়া। দিয়া জানে এই স্পর্শ তার খুব চেনা। তাই দিয়া পিছন ফিরে বলল, হ্যাঁ হ্যাঁ, এখন তোর আসার সময় হলো। কিন্তু কথাটা বলেই দিয়া থেমে গেল। দিয়া দেখল অয়নের হাতের কবজির ওখানে খানিকটা কেটে গিয়েছে। দিয়া এবার ব্যস্ত হয়ে বলল, এই তোর হাতে কি হলো? ওখানে কেটে গেল কিভাবে? আর তাছাড়া রক্ত বেরোচ্ছে, তুই এখনো ওখানে কিছু লাগাসনি কেন? আরে ভাই, আমরা ছেলে, এইটুকু টুকটাক কাটাকাটি লেগেই থাকে। তবু দিয়ার মনের অনুভূতি তো আর অয়ন বুঝতে পারল না। দিয়া বলল, সে যাই হোক, কাটা জায়গায় একটা ব্যান্ডেড লাগাতে হবে, নইলে যে ইনফেকশন হয়ে যাবে। না রে, ওসব কিছু হবে না। বাড়ি গিয়ে শোয়ার আগে বোরোলিন লাগিয়ে নেব, ব্যাস, তাহলেই সমস্যা শেষ। দাঁড়া তাহলে আপাতত। এই বলে দিয়া ওর ব্যাগের ভেতর থেকে একটা সাদা রঙের রুমাল বের করে অয়নের হাতের কাটা জায়গাটা বেঁধে দিল। অয়ন কিছু বলল না, শুধু একটু হাসলো। চল ওই বেঞ্চের উপরে গিয়ে বসি। এরপর ওরা দুজনে গিয়ে মাঠের বাঁ দিকে একটা কাঠের বেঞ্চের উপরে বসলো। আসলে আর একটু তাড়াতাড়ি চলে আসতাম। পথে ওই লোকটা সাইকেল নিয়ে এমনভাবে গায়ের কাছে চলে এসেছিল যে পিছনে সরতে গিয়েই পড়ে গেলাম। তারপর হাতে আর পায়ে একটু চোট লাগলো। তারপর লোকটা সাইকেল থামিয়ে এসে জিজ্ঞাসা করলো আমি ঠিক আছি কিনা, ডাক্তারের কাছে যাওয়া লাগবে কিনা। এইসব কথা বলতে বলতে দেরি হয়ে গেল। সরি রে। তুই যে ঠিক আছিস এটাই অনেক বড় কথা আমার কাছে, কোনো সরি লাগবে না রে। এই না হলে আমার দিয়া। তা বল, আজ হঠাৎ দেখা করতে বললি যে? তোকে তো বলেছিলাম আমি যেখানে কাজ করি ওখানে এমনিতেই ছুটি দিতে চায় না। অনেক কষ্ট করে রবিবারের দিনটা ছুটির জন্য মঞ্জুর করেছি। তারপর আজকে তো বহু কষ্টে শরীর খারাপের বাহানা করে দেখা করতে এসেছি। এবার বলতো, আজ হঠাৎ দেখা করতে বলার কারণ কি? খুব কষ্ট হচ্ছিল বুঝি? নাকি আমাকে দেখার স্বাদটা আর আটকে রাখতে পারছিলি না? এমনিতেই তো আজকে শুক্রবার, আর 2 দিন অপেক্ষা করলেই তো দেখা হয়ে যেত। মনে হচ্ছে আগের থেকে এখন ভালোবাসাটা আর একটু বেড়েছে। এতগুলো কথা একবারে বলে অয়ন একটু দিয়ার দিকে তাকালো। এদিকে দিয়া মনে মনে ভাবছে,
হে ভগবান, এই ছেলেকে আমি কথাটা কি করে বলি? এখন বলবো নাকি বাড়ি গিয়ে ফোনে বলে দেব? কিন্তু ফোনে বলার পর অয়ন যদি আবার দেখা করতে চায় তখন আমি কি করব? এমনিতেই অনেক কষ্ট করে ভেবে তারপর বলতে আসলাম। এখন যদি এখানেও বলতে না পারি তাহলে দূর, এত কথা না ভেবে আগে বলে দিই, তারপর যা হবে দেখা যাবে। অয়ন দিয়াকে চুপ করে থাকতে দেখে হাসতে হাসতে বলল, কি মেম সাহেব, এত কি ভাবছেন শুনি? যা বলতে চান বলে ফেলুন, লজ্জা পাওয়ার কিছু নেই। নিজের প্রেমিকের সামনে মনের কথা বলতে গিয়ে অত লজ্জা পেতে হবে না। অয়নের এই কথা শুনে দিয়ার মনটা কেমন করতে লাগলো। হঠাৎ দিয়া মুখটা নিচু করে বলল, আসলে আসলে কি? থেমে গেলি কেন? তারপর বল। আসলে আমাকে খুব ভালোবাসিস, তাই তো? সে কথা আমি জানি। দেরি না করে তাড়াতাড়ি বলে ফেল, এত সাসপেন্স রাখিস না। দিয়া এবার হড়বড় করে বলে ফেলল, আসলে আমি আজ তোকে ছেড়ে যেতে এসেছি। আমি বুঝে গিয়েছি আমার বাড়ির লোকের সম্পর্কটা মানবে না, তাই আমি চাই না আমাদের মাঝে আর কোনো সম্পর্ক থাকুক। আশা করি তুই আমাকে ভুল বুঝবি না। দিয়ার মুখ থেকে এরকম কথা অয়ন কোনোদিন শোনেনি। তবুও অয়ন কথাটাকে সেরকম গম্ভীরভাবে না নিয়ে হাসতে হাসতে বলল, আচ্ছা তাই বুঝি? তা এখন কি আবার আমার সাথেও মজা করা শুরু করেছিস? কি বলবি তাড়াতাড়ি বল, এসব মজার কথা বাদ দে। দিয়া মনে মনে ভাবল, এই ছেলে দেখছি আমার কথা বিশ্বাস করতে চাইছে না। এমনিতেই কতবার ভেবে এত কষ্ট করে এত সাহস করে কথাটা বললাম, তারপরে ও কিনা মজা ভেবে উড়িয়ে দিল। একে তাহলে আমার আবার বলতে হবে? হে ভগবান, এ কি সমস্যাতে ফেললে আমায়। দিয়াকে আবারও চুপ করে থাকতে দেখে অয়ন বলল, কি রে, আবারও কি ভাবসাগরে ডুব দিলি? মজা না করে কি বলবি তাড়াতাড়ি বল দিয়া। কি বললাম তা তো শুনতেই পেলি। আমি আর তোর সাথে থাকতে পারবো না। এইবার কথাটা গিয়ে যেন অয়নের আবেগে বাড়ি খেল। হঠাৎ করে ওর বুকের ভেতরটা এক অজানা হাহাকারে কেঁপে উঠল। ওর মনে হলো ওর আশেপাশে কিচ্ছু নেই। দিয়া, এই বেঞ্চ, ফাঁকা মাঠ, উপরে আকাশ, এই গাছপালা, নিচের মাটি, কোনো কিছুই নেই। কেবল এক রাশ ঘন বেদনা, কষ্টের অন্ধকারে ও নিজে ভেসে বেড়াচ্ছে। কে যেন একটা ভারী পাথর ওর বুকের উপরে রেখে দিয়েছে। অয়ন সেই পাথরের তলাতে চাপা পড়ে রয়েছে। ও চাইলেও যেন সেই পাথরের তলা থেকে নিজেকে বার করতে পারছে না। এক রাশ কষ্ট যেন ওর মনকে ঘিরে ধরেছে। ওর শরীরটা এইবার হালকা লাগতে শুরু করেছে। কেমন জানি মাথাটা ভার লাগছে, চোখ দুটোও যেন খোলা রাখতে কষ্ট হচ্ছে ওর। সবকিছু থেকেও যেন কিছু একটা নেই বলে মনে হচ্ছে ওর। অয়ন কাঁপা কাঁপা গলায় বলল, দিয়া, তুই কি সত্যি বলছিস? মানে কেন? আমার এখনো বিশ্বাস হচ্ছে না কিছু। এই কথাটুকু বলতে গিয়েও কেমন যেন গলা থেকে শব্দ বার হতে চাইছিল না অয়নের। কারণ অয়ন তো কখনো এভাবে ভেবে দেখেনি। অয়ন বরাবরই শেষ অবধি থেকে যাওয়াতে বিশ্বাস করত। একটা সম্পর্ক টিকিয়ে রাখবার জন্য যা যা করার দরকার ছিল, যতটা খেয়াল রাখবার দরকার ছিল, অয়ন সবটা করেছে। এর পরে গিয়েও যদি দিয়া ওকে ছেড়ে চলে যায়, তবে অয়ন বাঁচবেটা কি নিয়ে? এই যে এতদিনে একসাথে থাকবার স্বপ্ন, একসাথে বাঁচবার স্বপ্ন, একসাথে জীবনের অন্তিম মুহূর্তকে দেখবার স্বপ্ন, এসব কি এরকম একটা কথাতেই শেষ হয়ে যাবে? না, কিছুতেই হতে পারে না। দিয়াকে রাখার জন্য যা করার সবটা করতে রাজি অয়ন। কিছুতেই দিয়াকে ছাড়বে না, কিছুতেই হারিয়ে যেতে দেবে না ও দিয়াকে। আসলে আগের দিন আমি যখন বাড়ি গেলাম তখন আমার বাবা আমার বিয়ের কথা বলল। আমাকে একটা বড়লোকের ছেলে, কি যেন নাম বলল বাবা ওর, অভিজিৎ হালদার। বাবা বলল অভিজিৎ খুব ভালো ছেলে, তাই বাবা আমাকে ওর সাথে বিয়ে দেওয়ার ব্যবস্থা করছে। অয়ন কাঁপা কাঁপা গলায় বলল, তা তুই তখন তোর বাবাকে কিছু বললি না? কি বলবো? এই যে তোর একজন প্রেমিক আছে, মানে আমার কথা, আমাকে ভালোবাসার কথা। এমনিতেই
আমার বাবা খুব গম্ভীর মানুষ। ছোটবেলা থেকেই আমি কেন, মাও বাবার মুখে মুখে কথা বলার সাহস পাইনি। তবু আমি অনেক সাহস নিয়ে বাবাকে কিছু বলতে যাব ভাবলাম, কিন্তু তার আগেই বাবা বলল। এই অবধি বলে একটা দীর্ঘশ্বাস ফেলে থেমে গেল দিয়া। কি বলল তোর বাবা? বাবা বলল আমি কাউকে ভালোবাসি কিনা। এই কথা শুনেই আমার বুকটা কেঁপে উঠেছিল। আর আমি কিছু বলার আগেই বাবা বলল, যদি কেউ থেকেও থাকে মনে রাখবি, আমি কোনো গরিব ছেলে হাতে তোর ভবিষ্যতের অনিশ্চয়তার কথা জেনে তোকে তুলে দিতে পারবো না। যদি সেই ছেলে ভদ্রঘরের ভালো চাকরি করা ছেলে হয় তবে তখন আমি ভেবে দেখব। তোকে ছোট থেকে এত সুন্দর করে মানুষ করার পর আমি কোনো গরিব ছেলের হাতে তোকে তুলে দিতে পারবো না। এই কথা শোনার পর আমি আর কিছু বলতে পারলাম না। চুপচাপ ওপরে চলে গেলাম। সারা রাত ভেবেও কোনো কুল করতে পারলাম না। অবশেষে এখন আমি এই সিদ্ধান্তে এসেছি, আমাদের এই সম্পর্কটা রাখা সম্ভব হবে না। অয়নের চোখের কোণটা চকচক করে উঠল। হয়তো দিয়া ওর সামনে না থাকলে অয়ন বাচ্চাদের মতো কেঁদেই ফেলত, কিন্তু ছেলেদের যে কাঁদতে নেই, সে যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন। অয়ন কোনো মতে চোখের জলটাকে চোখের কোণে ধরে রেখেই বলল, তার মানে এতদিনের সম্পর্ক এত সহজে ভুলিয়ে দিতে পারবি তুই? এই যে এত একসাথে ঘোরা, একসাথে সময় কাটানো, একসাথে থাকার স্বপ্ন দেখা, এই সব কিছু তুই ভুলে যেতে পারবি? কি আর করা যাবে, এখন আর তো কোনো উপায় নেই। আমি তো আর আমার বাবার মুখের উপর কথা বলতে পারবো না। তবে হ্যাঁ, আমি সারা জীবন সব সময় চাইবো তুই খুশি থাক, নিজের জীবনে আরো উন্নতি কর, অনেক বড় মনের মানুষ হ। অয়ন একটা তুচ্ছ হাসি হেসে বলল, যার জন্য বেঁচে থাকা, যার জন্য সবটা করা, সে যদি থাকতে না চায় তাহলে গোটা জগৎটাই তো মিথ্যা মনে হয়। কি আর হবে, তুই তোর মতো থেকে যাবি, আর আমি এমনভাবেই থেকে যাব। দিয়া কিছু বলল না। ওরা দুজনেই খানিকক্ষণ চুপ করে বসে থাকলো। আকাশটা কালো করে এসেছে। সন্ধ্যার কালো অন্ধকার আলতো করে জড়িয়ে ধরেছে শহরটাকে। পিছনের সারির ল্যাম্পপোস্টগুলো ধীরে ধীরে জ্বলে উঠল। সামান্যতম হাওয়াও বইছে না। আশপাশটা পুরো নিঝুম লাগছে, কেমন যেন প্রকৃতিও গুম মেরে রয়েছে। অয়নের মনে হলো ওর বুকের ভিতরের নিস্তব্ধ ভাবটা বাইরের পৃথিবীতেও ছড়িয়ে পড়েছে। অয়ন ভারী গলায় বলল, তাহলে তুই সিদ্ধান্ত নিয়েই নিয়েছিস বল, যে আর আমাদের একসাথে থাকা হবে না? হ্যাঁ, সিদ্ধান্ত নিয়েছি, তোর ভালোর জন্যই নিয়েছি। এরপর আমরা এই সম্পর্কে থাকলে আরো মায়া বাড়বে। পরে যখন সেই তোকে ছেড়ে যেতেই হবে, তখন তোর আর আমার দুজনেরই কষ্ট হবে। তাই আগে আগে এর থেকে বেরিয়ে যাওয়া ভালো। আচ্ছা, আমি যদি কেরিয়ার তৈরি করে একটা চাকরি করি, তখন তো তোর বাবা আমার সাথে তোর বিয়ে দেবে। তুই তোর বাবাকে মানিয়ে 2 বছর সময় চেয়ে নে, আমি ঠিক 2 বছরের মধ্যে কিছু একটা করে নেব। না রে, বাবা সে সময় দেবে না। এখন আমার 3rd ইয়ার, হয়তো পরের 2-1 বছরের মধ্যে আমার বিয়ে দিয়ে দেবে। এই কথাগুলো শোনার পর অয়নের আর কিছু বলার থাকে না, কারণ যার জন্য সে করতে চাইছে সেই দিয়া ওর পাশে থাকতে চাইছে না। সেখানে ওর বাবা তো দূরের কথা, নিজের প্রিয় মানুষই যদি পাশে না থাকে সেখানে আর কার জন্য সে কষ্ট করবে? কিন্তু দিয়ার কথাগুলো অয়নের ঠিক সুবিধার ঠেকল না, কারণ অয়ন যে দিয়াকে চিনত সেই দিয়া আর এই দিয়ার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। অয়নের ভাবনার মাঝে ব্যাঘাত ঘটিয়ে দিয়া উঠে দাঁড়িয়ে বলল, নেই, এইবার উঠি রে। আজকের পর থেকে আমাকে আর ফোন করিস না, আমাদের আর কথা না হয় ভালো। হঠাৎ এরকম একটা কথা শুনে অয়নের মনটা আরো ভেঙে গেল। অয়ন ভেবেছিল সম্পর্ক না থাকুক, অন্তত বন্ধুত্বটা তো থাকবে, কিন্তু দিয়া যে এখন সেই বন্ধুত্বের অধিকারটুকুও অয়নের কাছ থেকে কেড়ে নিল। অয়ন ব্যস্ত হয়ে বলল, এই দিয়া,
আমরা না হয় সম্পর্কে থাকতে পারবো না, কিন্তু তাই বলে কি বন্ধুত্ব রাখতে পারবো না? না রে, আমি চাই না আমাদের মধ্যে কোনো রকম যোগাযোগ থাকুক, এতে করে দুজনে ভালো থাকবো। অয়ন আর কিছু বলার আগেই দিয়া বলল, ভালো থাকিস। এই কথা বলে দিয়া ওখান থেকে উঠে চলে গেল। আর অয়ন ওর বাড়ি গিয়ে কাঁদতে কাঁদতে নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ল। অয়নের মনে নানান ভাবনা ঘিরে ধরল। ওর মনে পড়ে গেল প্রথম দিনের কথা, যখন দিয়ার সাথে ওর প্রথম দেখা হয়েছিল। অয়ন তখন একটা সাইকেলের দোকানে কাজ করত। আসলে অয়নের বাবা বাজারে সবজি বেচে সংসার চালায়, তাই অয়নের পড়াশোনা কষ্ট করে উচ্চ মাধ্যমিক পর্যন্ত হয়েছিল। তারপর অর্থনৈতিক অবস্থা খারাপ থাকার কারণে পাড়ার একটা সাইকেলের দোকানে কাজে ঢুকে গিয়েছিল অয়ন। একদিন বিকেলে অয়ন বসে একটা সাইকেলের চাকা লিক সারাচ্ছিল। ঠিক তখন একটা মেয়ে সাইকেল ঠেলতে ঠেলতে নিয়ে এসে বলল, ওই ভাই, দেখ তো সাইকেলটা লিক হয়ে গিয়েছে, একটু ঠিক করে দে তো। এই কথা শুনে অয়ন তো পুরো অবাক, কারণ এভাবে কোনো অচেনা মেয়ে এসে হঠাৎ করে তুই বলে তো ডাকে না। অয়নও নিজের সম্মান ঠিক রাখার জন্য তুই করেই বলল, কোন চাকা লিক হয়েছে বলতো? অয়ন দেখলো মেয়েটা স্বাভাবিকভাবেই বলল, ওই তো পিছনের চাকাটা। আর বলিস না, তাড়াতাড়ি করে আসতে গিয়ে হঠাৎ করে একটা পেরেকের উপর দিয়ে চাকাটা চলে গিয়ে লিক হয়ে গেল। ও এই ব্যাপার। আচ্ছা, আমি তোকে তুই করে বললাম বলে তুই আবার কিছু মনে করলি না তো? না না, কি আর মনে করব। এরপর ওরা দুজন খানিকক্ষণ কথা বলল। এর মাঝেই বেশ আলাপ হয়ে গেল ওদের মধ্যে। দিয়া এমনিতেই মিশুকে স্বভাবে, কারোর সাথে 5 মিনিট কথা বললেও তার সাথে ভালোভাবে ভাব জমে যায়। আর অয়ন একটু কম কথা বলে ঠিকই, তবে যার সাথে কথা বলে ভালো লাগে তার সাথে অয়নেরও বন্ধুত্ব হয়ে যায়। এরপর ওরা একে অপরের সাথে আবার দেখা করার সিদ্ধান্ত নেয়, আর এখান থেকেই ওদের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়ে যায়। ধীরে ধীরে সম্পর্কটা অন্যদিকে এগোতে থাকে। এই নিয়ে ওদের দুজনের মধ্যে আলাদা করে কোনো উৎসাহ নেই। যেভাবে সম্পর্ক এগোচ্ছে ওরাও সেভাবে চলছে। এরপর রবিবারের এক বিকেলে ওরা দুজন সাইকেল নিয়ে ঘুরতে গিয়েছিল মন্দিরে। তারপর মন্দিরের পিছনের ঘাটটায় যখন গিয়ে বসলো, তখন ওদের দুজনের মনের মধ্যে এক সুন্দর অনুভূতি ঘিরে ধরেছে। একসাথে ঘুরতে ঘুরতে ও মিশতে মিশতে ওরা দুজনেই একে অপরের অনেক কাছে চলে এসেছে। দুজনেই এখন দুজনকে খুব ভালো বুঝতে পারে। আচ্ছা অয়ন, একটা কথা বলবি? কি কথা? আমার মনে হয় আমরা বন্ধুত্বের সম্পর্কের বাইরে চলে গিয়েছি। বন্ধুত্বের থেকেও আরো কোনো ঘনিষ্ঠ সম্পর্ক আমাদের মধ্যে হয়েছে। তোর কি মনে হয়? দিয়ার মুখে এমন একটা কথা শুনে অয়ন অবাক হলেও অয়ন জানে দিয়া আসলে এমনই স্পষ্টবাদী মেয়ে। ওর যা মনে হয় ও কোনো রকম ন্যাকামি না করে সোজাসুজি বলে দেয়, আর এই ব্যবহারটায় অয়নের বেশ পছন্দের। অয়নকে চুপ থাকতে দেখে দিয়া বলল, কি রে, কি এত ভাবছিস? না, তুই ঠিকই বলেছিস। আসলে এতদিন আমরা একসাথে ঘোরাফেরা করছি, আমাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং বন্ড তৈরি হয়ে গিয়েছে। আমরা একে অপরের ভালো লাগা খারাপ লাগা সবটাই না বলাতেও বুঝে যাই। এই ধর, তোর যখন মন খারাপ থাকে তখন তুই চুপ থাকার বদলে বেশি বকিস, যাতে তোর মন ঠিক হয়ে যায়। আমি বুঝতে পেরেও সবটা শুনে যাই। কোনো অসুবিধা হলেই তুই দ্বিধা না করে কি সুন্দর বলতে পারিস আমার কাছে। তোর প্রিয় রং, প্রিয় ফুল, প্রিয় জিনিস সবই আমি জানি। ঠিক উল্টোটাও, আমার কমফোর্ট জোন বলতে আমি কেবল তোকে বুঝি। মনের সমস্ত কথা তোর কাছে বলে দিতে পারি। দিয়া একটু হাসলো, মনে হলো যেন লজ্জা পেয়েছে। তবে হ্যাঁ, আমার মনে হয় আমি তোকে ভালোবেসে ফেলেছি। জানি না তুই কি চাস, কিন্তু আমি তোকে সারা জীবন রেখে দিতে চাই। দিয়া মনে মনে ভাবলো, ও যেটা শুনতে চেয়েছিল অয়ন সেটা বলেই দিল। আমিও তোকে খুব ভালোবাসি, আমিও তোর সাথে সারা জীবন থাকতে চাই। আচ্ছা অয়ন, তুই কখনো ছেড়ে যাবি না তো আমাকে?
আসলে তোর সাথে কথা বললে, তোর সাথে থাকলে আমার সব মন খারাপ কোথায় যেন উধাও হয়ে যায়। তোর মধ্যে কেমন একটা ম্যাজিক ম্যাজিক ব্যাপার আছে। আমি জানি আমি খুব স্পষ্টবাদী, আর এই জন্য আমাকে কেউ ঠিক মতো পছন্দ করে না, অথচ তুই কি সুন্দর আমার সব কথা শুনে যাস। আমারও যে ভালো লাগে তোর কথা শুনতে, তোকে দেখতে, মনে হয় সারাক্ষণ তোর সাথে কথা বলে যায়। যদি সত্যি সারা জীবন তোর সাথে কাটিয়ে দিতে পারতাম। হ্যাঁ, তুই চাইলেই সম্ভব। তুই চাইলেই আমরা একসাথে এই জীবনটা কাটিয়ে দিতে পারি, একসাথে শেষ অবধি থেকে যেতে পারি, একসাথে দুজনের সব স্বপ্ন পূরণ করতে পারি। তুই সত্যি বলছিস? তা নয় তো কি? তোর কি মনে হচ্ছে আমি তোর সাথে মজা করছি? না, তা নয়। আসলে আমরা তো খুব গরিব। আমার বাবা সবজি বেচে সংসার চালায়। বাড়ির অবস্থাও খুব একটা ভালো না আমাদের। আমি নিজেও খুব কষ্ট করে মানুষ হয়েছি। আমার বাবা মাও আমাকে অনেক কষ্ট করে বড় করেছে। তবে আমাকে কিছু একটা করতে হবে। আমি চাই না এই সামান্য কাজ করে জীবন চালাতে। বসে না থেকেই কাজ করতে করতে আমাকে অন্য কোনো দিকে ব্যবস্থা করতে হবে। তা করবি, এত ভাবার কি আছে? আমি তো থাকছি। তাছাড়া আমি কোনোদিন তোকে ছেড়ে যাব না। আচ্ছা অয়ন, তুই কখনো ছেড়ে যাবি না তো আমাকে? না, কোনো দিন ছেড়ে যাব না। যতদিন বাঁচবো তোকেই ভালোবাসবো। বিশ্বাস না হলে মিলিয়ে নিস। এই তো আজ এই শিব মন্দিরের পাশে বসে আছি। এখানে থেকেই বললাম আমি শেষ অবধি তোর সাথে থাকবো। কিন্তু তুই যদি ছেড়ে যাস, সেক্ষেত্রে আমার কিছু করার নেই। আমার পক্ষে যা করা সম্ভব করব, কিন্তু তোকে ছেড়ে যাব না। না রে, আমি কোনোদিন তোকে ছেড়ে যাব না। অনেক কষ্ট করে আমার ফালতু কথাগুলো শোনার ছেলে পেয়েছি, তাকে ছেড়ে দিলে আমার কথাগুলো শুনবে কে? তুইও না সত্যি পারিসও বটে। আচ্ছা অয়ন, যদি কখনো তুই অন্য কোনো সুন্দরী মেয়ে পেয়ে আমাকে ছেড়ে দিয়ে তার কাছে চলে যাস, তখন আমার কি হবে? না রে, আমি আবার একটু ব্যাকডেটেড মানুষ। একজনকে ভালোবেসে তার সাথে জীবন কাটাতে ভালোবাসি। আর তাছাড়া আমি তোর মায়ায় পড়েছি। ভালো লাগা হলে সেটা বদলানো সম্ভব হয়, কিন্তু কারণ মায়ায় পড়লে সেই মায়া কাটিয়ে ওঠা যায় না। এই মায়া তোর প্রতি আমার আজীবন থাকবে। আমি তো তোর রূপ দেখে থাকতে আসিনি। আমি তোর অভ্যাসের প্রেমে পড়েছি, তোর ব্যবহারের প্রেমে পড়েছি, তোর ব্যক্তিত্বের প্রেমে পড়েছি। এই প্রেম বা মায়া কখনোই কাটিয়ে ওঠা সম্ভব নয়। সেখানে অন্য মেয়ে তো বাদই দিলাম। দিয়া এর উত্তরে কিছু বলল না, কেবল মৃদু হাসল। এই ছিল ওদের প্রথম ভালোবাসার দিন। এরপর ধীরে ধীরে রাগ, হাসি, ঝগড়া মিলিয়ে সম্পর্ক বেশ সুন্দর ছিল। কিন্তু হঠাৎ এরকম যে কেন হলো সে কথা অয়ন ভেবে পাচ্ছিল না। ওর দু চোখ বেয়ে কেবল অশ্রু ঝরে পড়ছিল। ওভাবেই নিজের ঘরে শুয়ে থাকলো অয়ন। রাত হয়েছে, কিছু খেলো না ও। অন্যদিকে দিয়া রাতের বেলা নিজের বিছানায় শুতে যাবে, তখনই ওর ফোনটা বেজে উঠল। দেখলো অভি কল করেছে। দিয়ার মুখে সাথে সাথে একটা মিষ্টি হাসি খেলে গেল। দিয়া কলটা রিসিভ করে হ্যালো বলতে ওপাশ থেকে ভেসে এলো অভির কণ্ঠস্বর। কি গো, কথা হয়েছে ওর সাথে? ওকে বলে দিয়েছো তো যে তুমি আর ওই সম্পর্কে থাকবে না? হ্যাঁ হ্যাঁ, আমি ওকে বলে দিয়েছি। আশা করি ও আর কোনো দিন আমার পিছনে ঘুরবে না। কি বললে ওকে? ওই তো বাবার কথা বললাম, ব্যাস চুপ হয়ে গেল। আচ্ছা বাবু, আমি এখন তাহলে রাখি, কাল আবার সকাল সকাল উঠতে হবে। হ্যাঁ, গুড নাইট। এই কথা বলে দিয়া কলটা কেটে দিল। ওর মুখে একটা মিষ্টি হাসি খেলা করছে। বালিশের উপরে মাথা দিয়ে মাথার উপরে থাকা ফ্যানের দিকে তাকিয়ে দিয়া ভাবতে লাগলো, প্ল্যানটা অবশেষে সাকসেসফুল হলো। তা না হলে খুব সমস্যায় পড়ে যেতাম। ভাগ্যিস বাবার কথাটা বলেছিলাম, তা না হলে অয়নকে ছাড়া যেত না। ভালোবাসা, কত ভালোবাসা! ভালোবাসা দিয়ে কি হয় এখন? টাকা ছাড়া মানুষের কোনো দাম নেই। নিজের জীবনটাকে এমন কষ্টের মধ্যে না ঠেলে দিয়ে অভির মতো টাকাওয়ালা ছেলের সাথে থাকাও অনেক ভালো। আসলে যে বাবার নামে বলা কথাগুলো মিথ্যা ছিল,
তা কি আর বোঝার ক্ষমতা আছে অয়নের? কত বোকা অয়ন, আমার বানিয়ে বলা কথাগুলো বোকার মতো বিশ্বাস করে ফেলল। দিয়া হাসতে হাসতে ভাবতে লাগলো, প্রথম যেদিন অভি দিয়াকে প্রপোজ করেছিল তখনই একটা দামি গিফট দিয়েছিল। সেদিন রাতেই দিয়া ঠিক করে নিয়েছিল একেবারে হঠাৎ করে না ছেড়ে আগে অভিকে ভালো মতো হাতে নিয়ে তারপর হঠাৎ করেই একদিন অয়নকে ছেড়ে দেবে দিয়া। আর এই সিদ্ধান্তটা নেওয়ার জন্য দিয়ার আজ একটুকুও কষ্ট হলো না। এখন দিয়ার কাছে ভালো বয়ফ্রেন্ড আছে আর আছে অনেক টাকা। অভির সাথে জীবন কাটালে দিয়ার বিন্দু মাত্র কষ্ট হবে না। এই সব কথা ভাবতে ভাবতে একটা সময় পর ঘুমিয়ে পড়ল দিয়া। এরপর মাঝে কিছুদিন কেটে গেল। অয়নের মনের অবস্থা খুব খারাপ। বাড়িতেও কারোর সাথে ঠিকমতো কথা বলে না ও। কাজে গিয়েও কাজে মন বসে না। সারাক্ষণ ওর মনের মধ্যে একটা কথাই ঘুরে বেড়াচ্ছে, একটা মানুষ এতটা সহজে স্বপ্ন দেখিয়ে ছেড়ে দিতে পারে কিভাবে? এই সেই দিয়া যে ওর সাথে সারা জীবন কাটাবে বলেছিল। এসব ভেবে ভেবে অয়নের শরীরের অবস্থাও খারাপ হয়ে গিয়েছে। অয়ন এখন ঠিক করে খাওয়া দাওয়া করে না, বন্ধুদের সাথে মেশেও না, না ঘুমিয়ে চোখের তলায় কালি পড়ে গিয়েছে, চোখ মুখ বসে গিয়েছে, এমনকি না খাওয়ার জন্য জ্বরেও ভুগেছে একবার। এদিকে দিয়া এখন অভির সাথে চুটিয়ে প্রেম করছে। ওদের এখন প্রেম থেকে বিয়ের দিকে এগিয়ে যাওয়ার স্বপ্ন। সেই স্বপ্ন ধীরে ধীরে নিজের মনের মধ্যে বুনে চলেছে দিয়া। হঠাৎ এক দুপুর বেলায় অয়ন ওর কাজ শেষ করে কি মনে হতেই একা একা মেলায় গেল। ওদের বাড়ি থেকে খানিকটা দূরেই একটা মেলা শুরু হয়েছে। বন্ধুদের সাথে যেতে অয়নের ভালো লাগে না, তাই অয়ন একা একা গেল। অয়ন ভাবল মেলায় গিয়ে মানুষজন দেখতে দেখতে ওর মন যদি কিছুটা ভালো হয়। কিন্তু এরপর যা ঘটলো তাতে মন ভালো হওয়া তো দূরের কথা, যেটুকু খারাপ ছিল ওর মন তার থেকে 10 গুণ বেশি খারাপ হয়ে গেল। ব্যাপারটা দেখার পরে অয়ন নিজের 2 চোখকে বিশ্বাস করতে পারল না। অয়ন দেখল মেলার মধ্যে একটা ঘুগনির দোকানে দাঁড়িয়ে একই প্লেট থেকে দিয়ার সাথে অন্য একটা ছেলে ঘুগনি তুলে খাচ্ছে। নিজের শখের নারীকে অন্য কোনো পুরুষের সাথে দেখা যে কতটা কষ্টদায়ক তা যে সকল পুরুষ দেখেছে তারাই জানে। এখন অয়ন সেটা অনুভব করতে পারছে। অয়ন নিজের মনেই বলে উঠল, এই ছেলেটা আবার কে, আর ও দিয়ার সাথে কি করছে? অয়ন ভাবল ওর নিজে বিচ্ছেদের জন্য কষ্টে রয়েছে, আর দিয়া এখানে অন্য পুরুষের সাথে কি সুন্দর রয়েছে। বাহ, এত ভালোবাসা নিমেষের মধ্যে সব হারিয়ে গেল। এরপর অয়ন ধীরে ধীরে এগিয়ে গেল ওদের কাছে। দিয়ার সাথে চোখাচোখি হতেই দিয়া কোনো রকম বিব্রত বোধ না করে হেসে বলে উঠল, আরে অয়ন যে, আয় এদিকে আয়। এই ছেলেটা কে দিয়া? দিয়া একটা বিদ্রুপের হাসি হেসে বলল, সেই কথা জিজ্ঞাসা করা তুই কে? তাও জিজ্ঞাসা যখন করলি তখন বলে রাখি, এই সেই ছেলে যার কথা বলেছিলাম। অয়নের উত্তরে কি বলবে বুঝতে পারল না। তারপর হঠাৎ দিয়ার চোখের দিকে তাকিয়ে অয়ন বলল, আচ্ছা দিয়া, একটা সত্যি কথা বলতো, তুই তোর বাবার কথাতেই আমাকে ছেড়েছিস নাকি? সত্যি কথা শুনবি? আসলে বাবার কথাটা পুরো বাহানা ছিল। আমি অভিকে ভালোবাসি আর অভিও আমাকে ভালোবাসে। আমরা একে অপরকে বিয়ে করব। তাছাড়া অভির কাছে চাকরি আছে, তোর কাছে কি আছে? আমি কেন? কোনো মেয়েই তোর কাছে থাকবে না। আগে নিজের পায়ে দাঁড়াস, তারপরে কোনো মেয়েকে ভালোবাসার স্বপ্ন দেখিস। খালি পকেটে আর যাই হোক, কোনো মেয়ে টেকে না। এই কথা বলে দিয়া বিদ্রুপের হাসি হেসে উঠল, সেই সাথে অভিও হাসতে লাগলো। অয়নের বুক ভেঙে কান্না বেরিয়ে আসতে চাইল। এখন দিয়াকে দেখছে অয়ন, এই সেই দিয়া? ভাবলেও নিজের উপর ঘৃণা হচ্ছে অয়নের। অপমান আর ঘৃণাতে ওর যেন মাটিতে মিশে যেতে ইচ্ছা করছে। একটা মানুষ এতটা টাকাপ্রেমী, এতটা নোংরা মানসিকতার হয় কি করে? অয়ন নিজেকে সামলে নিয়ে বলল, নিজের ভবিষ্যৎ গড়ার পর যে কোনো মেয়ে তো সম্পর্কে আসবে, কিন্তু আসল কথা তাহলে আর ভালোবাসা কোথায় থাকলো? টাকা দিয়ে কিনে নেওয়া হলো না? আমি খালি পকেটের সঙ্গী চেয়েছি যে আমার সফলতার পর রানী হওয়ার যোগ্যতা রাখে। আসলে তোদের মতো কিছু মেয়ের জন্য সমাজের বাকি মেয়েদের বদনাম হয়। টাকা ছাড়া যারা কিছুই বোঝে না
তাদের মুখে আর যাই হোক ভালোবাসা কথাটা মানায় না। ভালোবাসাটা তাদের কাছে বিক্রি হয়ে যাওয়া সম্পত্তির মতো। এরপর খানিকক্ষণ চুপ থেকে অয়ন বলল, জানিস দিয়া, অনেক ভালো হলো যে তোর এই সত্যটা আমি জানতে পারলাম। এই সময় ছেড়েছিস তবু বেঁচে থাকতে পারবো, কিন্তু বিয়ে করার পর ছেড়ে গেলে হয়তো আমার সংসারটাও ভেসে যেত। সত্যি, ঈশ্বর যা করে মঙ্গলের জন্যই করে। ভালো থাকিস তোর নতুন জীবন নিয়ে। আমি খুব কষ্ট পাচ্ছিলাম পুরনো কথা ভেবেছিলাম হয়তো তুইও কষ্ট পাচ্ছিস, কিন্তু এখন যা দেখলাম তাতে আর কোনো কিছুর প্রশ্ন থাকে না। চল আসি রে। এই কথা বলে অয়ন চলে আসলো মেলা থেকে। আজ অয়ন যা দেখলো তাতে ওর মন পুরোপুরি ভেঙে গেল। কিন্তু যতই যাই হোক, অন্য কেউ যদি থাকতে না চায় তবে তাকে তো আর জোর করে রাখা যাবে না। মুখে অতগুলো কথা বলে আসলেও সারাটা রাত অয়ন কেঁদে কাটিয়ে দিল। ওর একটুকুও ঘুম আসলো না। এরপর অয়ন আর কিছু না ভেবে নিজেকে প্রতিষ্ঠা করবে ভাবলো, আর একদিন দিয়াকে দেখিয়ে দেবে টাকাটাই সব নয়, ভালোবাসা, নিজের দেওয়া কথা, মুহূর্ত সব কিছুই জরুরি। এরপর মাঝে বহুদিন কেটে গিয়েছে। অয়ন কলকাতাতে একটা চাকরি পেয়েছে। গ্রাম ছেড়ে কলকাতাতেই থাকতে শুরু করেছে। কলকাতার ভিড় আর যানজট অয়নের পছন্দ না হলেও কলকাতা শহরটা অয়নের কাছে নিজের বাড়ির মতো, বেশ সুন্দর লাগে ওর। কলকাতার এই অফিসে থেকেই অয়ন অনেক টাকা ইনকাম করে নিয়েছে। পাশাপাশি সেই টাকা শেয়ার মার্কেটে খাটিয়ে অয়নের এখন ভালোই টাকা হয়ে গিয়েছে। অয়ন এখন নিজের একটা সুন্দর কেরিয়ার তৈরি করতে পেরেছে। কিন্তু দুঃখের বিষয়, অয়নের কাছে টাকা থাকলেও অয়নের কাছে দিয়া নেই। অয়ন ভেবেছিল ওর প্রতি ঘৃণা রেখে ওর জন্য নিজেকে প্রতিষ্ঠা করবে, কিন্তু অয়ন পারেনি। অয়ন নিজের জন্য নিজেকে তৈরি করেছে। দিয়ার প্রতি ওর বিন্দু মাত্র ঘৃণা নেই। অয়ন এখন মনে করে প্রতিটা মানুষেরই তার নিজের জীবনের সিদ্ধান্ত নেওয়ার অধিকার রয়েছে। দিয়াও কেবল সেটাই করেছে। তবে দিয়ার পরে আর অন্য কোনো মেয়েকে নিজের জীবনে আনতে পারেনি অয়ন, কারণ অয়ন এখনো দিয়াকে খুব ভালোবাসে। দিয়া যদি হঠাৎ করে নিজে থেকে এসে ক্ষমা চেয়ে নেয় তবে হয়তো অয়ন আবার দিয়াকে নিজের করে নেবে, কিন্তু তা কি আর কখনো হবে? এরপর একদিন অয়ন ওর গ্রামে ফিরল। তখন হঠাৎ নিজের 4 চাকা গাড়ির কাচের বাইরে তাকাতেই দেখতে পেল দিয়া একটা দোকানে দাঁড়িয়ে কিছু একটা কিনছে। অয়ন ওর ড্রাইভারকে গাড়িটা থামাতে বলল। ড্রাইভার গাড়িটা রাস্তার পাশে সাইড করে রাখতেই অয়ন গাড়ির দরজা খুলে দোকানে গিয়ে দিয়ার পাশে দাঁড়ালো। দিয়া পাশ ফিরে অয়নকে হঠাৎ দেখে অবাক হয়ে বলল, অয়ন, তুই এতদিন পর এই গ্রামে? তা বল, কেমন আছিস? অয়ন ওর উত্তরে হেসে বলল, এই তো খুব ভালো আছি। বাহ, তা এতদিন পর আবার গ্রামে যে? আসলাম একটু বাড়িতে দেখা করতে। বাড়ির থেকে প্রায় বলে দেখা করে যেতে, কিন্তু আমার সময় হয় না বলে আসতে পারি না। অফিসের এত চাপ। বেশ তো, কটা দিন ঘুরে যা। বল, তোর খবর কি? বিয়ে করলি? কথাটা শোনা মাত্রই দিয়ার মুখটা কেমন শুকিয়ে গেল। এমনিতেই দিয়ার মুখ চোখ বসে গিয়েছে। দেখে মনে হচ্ছে যেন বহুদিন ঠিক করে ঘুম হয়নি, অথবা ওর মনের উপর দিয়ে খুব ধকল গিয়েছে। না, বিয়ে করিনি। কেন? তোর সেই অভির কি হলো? ওসব ছাড় না। অয়ন বুঝতে পারল নিশ্চয়ই দিয়ার জীবনে খারাপ কিছু হয়েছে। দিয়া অয়নকে ভালো না বাসলেও অয়ন এতদিন ধরে দিয়াকেই ভালোবেসে এসেছে। ড্রেসের মতো ভালোবাসার মানুষ বদলানো অয়নের কোনো কালেই পছন্দ ছিল না, আর ওটা অয়নের স্বভাবের মধ্যেও পড়ে না। এই দিয়া, তুই ঠিক আছিস তো? তোকে দেখে কেমন একটা লাগছে। ওই আর কি, যেমন থাকা যায়। কিছু কি ঘটেছে তোর সাথে? চাইলে আমাকে বলতে পারিস। ঘটেছে, অনেক কিছুই ঘটেছে। কোনটা ছেড়ে কোনটা বলবো বলতো? অয়ন বলল, আচ্ছা তুই একটা কাজ কর না, যদি তোর সময় থাকে তবে তুই আজ বিকেলেও সেই পার্কটায় আয় না, যেখানে আমরা শেষ দেখা করেছিলাম। দিয়া একটু ভেবে নিয়ে বলল, আচ্ছা, তাই হবে। এখন তাহলে আমি আসি। অয়ন জানে
যে মানুষটা তাকে ছেড়ে গিয়েছিল তার প্রতি এত দরদ দেখানোটা ঠিক হচ্ছে না। কিন্তু সে যে দিয়াকে ভালোবাসে, যতই যা হোক তার কষ্ট নিজের চোখে দেখবে কেমন করে? তাই তো অয়ন নিজে থেকেই। এরপর যথারীতি বিকেলবেলা পার্কের মাঠটায় গিয়ে অয়ন বেঞ্চির উপরে বসে দিয়ার জন্য অপেক্ষা করছে। সাথে একটা সূর্যমুখীর তোড়া এনেছে অয়ন। বেঞ্চির উপরে বসা মাত্র এই মাঠে সেই দিনটার কথা মনে পড়তে লাগলো, যখন দিয়া ওর মুখের উপরে ওকে বলে দিয়েছিল যে অয়নের সাথে থাকা দিয়ার পক্ষে আর সম্ভব নয়। সেই দিনের কথা মনে করে অয়নের মুখে একটা ব্যর্থ হাসি ফুটে উঠল। অয়ন সামনের গাছটার দিকে তাকিয়ে চুপ করে বসে থাকলো। খানিক পরে চুপি চুপি ওর পাশে এসে বসল দিয়া। অয়ন পাশ ফিরে দিয়াকে দেখে বলে উঠল, তুই এসেছিস? এই নে, তোর জন্য এটা আনলাম, তোর সেই পছন্দের সূর্যমুখী। দিয়া হেসে সেটা নিজের কাছে নিয়ে বলল, সে কি, তুই এখনো মনে রেখেছিস দেখছি। অয়ন একটু মৃদু হেসে বলল, মনে না রাখার কি আছে? কিন্তু অয়নের মনে মনে বলতে ইচ্ছা করলো, আমি তো আর অন্য কাউকে পেয়ে ছেড়ে যাইনি। আমি সেই একই জায়গায় দাঁড়িয়ে আছি যেখানে তুই আমাকে রেখে গিয়েছিলি। তোর সাথে কাটানো প্রতিটি মুহূর্ত থেকে শুরু করে তোর পছন্দের জিনিস সবই আমার মনে আছে। আমি তো আজও কেবল তোকেই ভালোবাসি। এতগুলো কথা অয়ন মনে মনে ভাবলেও মুখে কিছু বলতে পারল না। কি রে, তুই আবার কি ভাবছিস? সেটা পরের কথা, কিন্তু তুই বল তো, তোর এরকম শুকিয়ে যাওয়া চেহারা হয়েছে কেন? কি আর বলবো, আসলে হঠাৎ করে আমার সাথে যা যা হলো, সেই পরিস্থিতির কারণে আমি আর ভালো নেই। কি হয়েছে? সে অনেক কথা, ওসব শুনে তোর কি লাভ? আমার হাতে সময় আছে, তুই বলে যা। দিয়া বলল, অভির সাথে সম্পর্ক আমার ভালোই চলছিল। বাড়িতে বাবা মাকে বলার পর ওরাও সম্পর্কটাকে পূর্ণতা দেওয়ার জন্য বিয়ের পথে এগোলো। এরপর বিয়ের জন্য কেনাকাটা শুরু করে দিয়েছে আমার বাড়ির লোক, অনেক টাকাও খরচ হয়ে গিয়েছে। হঠাৎ একদিন অভির কল আসে আমার ফোনে। অভি বলল, হ্যালো দিয়া, তোমাকে কিছু কথা বলার ছিল। আমি হাসতে হাসতে বললাম, কি কথা? তোমার গলার স্বরটা ওরকম শুকনো শুকনো লাগছে কেন? অভি বলল, আসলে দিয়া, আমি না বিয়ে করে ফেলেছি। হঠাৎ এমন একটা কথা শুনে আমি চমকে গেলেও পরক্ষণে ভাবলাম অভি বোধ হয় মজা করছে আমার সাথে। আমি অভিকে বললাম, তুমি কি আমার সাথে মজা করছো? এই রাত দুপুরে ঘুম ভাঙিয়ে এ তোমার কেমন মজা অভি? অভি কোনো উত্তর দিল না। পাশ থেকে একটা মেয়ের গলার আওয়াজ পাওয়া গেল। আমার কেমন যেন ভয় করতে লাগলো। আমি ব্যস্ত হয়ে বললাম, কি হলো অভি, তুমি কোনো উত্তর দিচ্ছ না যে? বলো, এই রাতের বেলা মজা করার জন্য তুমি আমার ঘুম ভাঙালে? দেখো দিয়া, আমি কোনো মজা করছি না তোমার সাথে। আমি একটু আগেই কালীতলার মন্দির থেকে রমাকে বিয়ে করে নিয়ে এসেছি। এখন আমি আর রমা এক ঘরে একসাথে শুয়ে আছি। এবার কি বিশ্বাস হলো? নাকি ওর সাথে কথা বলবে তারপর মানবে? আমি ভয় পেয়ে গেলাম। বললাম, অভি, তুমি এসব কি বলছো? সামনে আমাদের বিয়ে। আচ্ছা দাঁড়াও, রমার সাথে কথা বলো। এরপর ওপার থেকে রমার গলার স্বর শোনার পর আমার চারপাশে যেন অন্ধকার ঘিরে ধরলো। আমি কিছু বুঝতে পারলাম না। আমার হাত থেকে ফোনটা মেঝেতে পড়ে গেল। আমি কাঁদতে কাঁদতে খাটের উপরে বসে পড়লাম। এরপর অঝরে কেঁদে গেলাম। আমার মাথায় কেবল একটাই কথা ঘুরছিল, এতদিনের ভালোবাসা কিভাবে হারিয়ে গেল? কবি কি করে আমাকে ঠকাতে পারলো? তার থেকেও বড় কথা, আমার বাবা মা শুনলে তাদের অবস্থা কি হবে? তাদের তো সামলানো যাবে না। এমনিতেই এত টাকা খরচ হয়ে গিয়েছে, এত জোগাড় শুরু হয়ে গেছে, আর অভিযোগ বলেছিল আমাকে ভালোবাসে। এতদিন আমার সাথে সম্পর্ক থাকলো, তারপর অন্য একজনের সাথে পালিয়ে বিয়ে করে আসলো। তার মানে নিশ্চয়ই আগে থেকে ওদের মধ্যে সম্পর্ক ছিল। আমার সাথে সম্পর্কে থেকেই
দিনের পর দিন অভি আমাকে ঠকিয়ে গেল, আর আমি কিনা বোকার মতো ওর পিছনে পড়ে থাকলাম। এই বলে দিয়া একটু শ্বাস নেওয়ার জন্য থামলো। তারপর অভি সত্যিই সেদিন বিয়ে করে নিয়েছিল। আমি সেদিন রাতে সারা রাত কেঁদে গিয়েছিলাম। তারপর পরের দিন বাবাকে বলাতে বাবা অবধি কেঁদে ফেলেছিল। পরে খোঁজ খবর নিয়ে দেখলো ব্যাপারটা পুরোটাই সত্যি। এরপর থেকে আমি চিন্তাতে ডুবে গিয়েছিলাম, এক কথায় ডিপ্রেশনে চলে গিয়েছিলাম। খাওয়া দাওয়া ভুলেই গেলাম। আমার আর কোনো কিছুই ভালো লাগতো না। শুধু মেনে নিতে পারছিলাম না যে অভি এটা আমার সাথে করেছে। এরপর হঠাৎ করে হার্ট অ্যাটাকে আমার বাবা মারা গেল। ব্যাস, সে সম্বলটুকুও হারিয়ে ফেললাম। মাটাও কেমন চুপ মেরে গেল। একটু কথা বলার জন্য লোক পেলাম না। কারোর সাথে সামান্য কথা বলতেও ভালো লাগতো না। মেজাজ খিটখিটে থাকতো, অকারণে কেঁদে ফেলতাম। ব্যাস, এভাবেই একা একা জীবন চলতে লাগলো। সত্যি তো, তোর সাথে যা হয়েছে খুবই খারাপ হয়েছে। অয়নের কথার মাঝে দিয়া বাধা দিয়ে বলে উঠল, না রে অয়ন, আমার সাথে কিছুই খারাপ হয়নি। কথায় আছে না, যা কর্ম করবে তার মাসুল তোমাকে এই জীবনেই দিয়ে যেতে হবে। আমি নিজেও তোর সাথে যা করেছি আমার সাথেও তাই হয়েছে। সামান্য টাকার লোভে আমি তোকে ছেড়ে অভির কাছে চলে গিয়েছি। আমি নিজেও তোকে ছেড়ে গিয়েছি, তাই আজ আমি তার মাসুল গুনছি। যখন ভুল করেছি তখন বুঝতে পারিনি, আর যখন ভুল বুঝতে পেরেছি তখন আমি কাউকেই পাচ্ছি না। তবু তো তুই ভালো বলে আমার সঙ্গে কথা বলতে এসেছিস, আমার জন্য আমার পছন্দের ফুল এনেছিস। অন্য কেউ হলে তো আমার ছায়াও মারাতো না। কথা বলতে বলতেই থেমে গেল দিয়া। সবকিছু ভেবে ওর কষ্ট লাগছে, মুখ থেকে কথাও বার হচ্ছে না। অয়ন দেখল দিয়ার চোখের কোণে জল লেগে রয়েছে। অয়ন একটু সময় নিল, তারপর শান্ত গলায় বলল, এই দিয়া, এখনো কিচ্ছু ভুল হয়নি। তোর সাথে যা হয়েছে তাতে তো আর তোর দোষ ছিল না। তুই এখন আর ওইসব কথা ভাবিস না। যা হয়ে গিয়েছে ওসব ছাড়। তোকে তো বাঁচতে হবে। একটা চিটিংবাজ মানুষের জন্য নিজের জীবনটাকে নষ্ট করার তো কোনো মানে হয় না, তাই না? দেখ, জীবনের কিছু অংশে কিছু মানুষ আসবে, তাদের ভূমিকা পালন করবে, আবার চলেও যাবে। এবার সেই ভূমিকাটুকু আমাদের জীবনে খারাপও হতে পারে, আবার ভালোও হতে পারে। কিন্তু তাদের সেই ব্যবহারগুলোকে মনে রেখে আজীবন বসে থাকা মানে নিজের হাতে ঈশ্বরের দেওয়া জীবনটাকে নষ্ট করা। কিন্তু অভি ওরকম কেন করলো বলতো? হঠাৎ করে সব যেন অগোছালো হয়ে গেল জীবনে। ওই যে বললাম, ওর ভূমিকাটুকু তোর জীবনে ওই সময়ের জন্য ছিল। সে তার ভূমিকা পালন করে চলে গিয়েছে। এখন পিছন ফিরে দেখে তার করা কর্মের কথা ভেবে নিজের জীবনটাকে নষ্ট করার তো কোনো মানে হয় না, তাই না? সে তার কর্মটুকু করেছে, সেখানে তুই কি করতে পারিস? অন্য কোনো ব্যক্তি কি করবে তা কি আর আমরা বলে দিতে পারি? যার যেটা ভালো লাগবে সে সেটাই করবে। কিন্তু আমরা নিজেদেরকে পরিবর্তন করতে পারি। আমরা নিজেদের জীবনটাকে গড়ে তুলতে পারি। আমরা নিজেদেরকে ভালো রাখতে পারি। আমরা নিজেদেরকে ভালোবাসতে পারি। কথাগুলো শোনার পর দিয়ার মনে বেঁচে থাকার সামান্য আশা খেলে গেল। অয়ন, আমি তোর সাথে খুব অন্যায় করেছি বল। আমার উপরে কি এখনো রেগে আছিস? আমাকে কি ক্ষমা করতে পেরেছিস? কিসের অন্যায়? ওই যে বললাম, অন্য কোনো মানুষ আমাদের সাথে কি ব্যবহার করবে তা আমরা ঠিক করে দেওয়ার কেউ নই। কিন্তু হ্যাঁ, খুব কষ্ট পেয়েছিলাম সেদিন। নিজের জীবনের সব থেকে কাছের মানুষ হারিয়ে যাওয়ার কষ্ট। আর রেগে যাওয়ার কথা বলছিস? জীবনে কখনো দেখেছিস আমি তোর উপরে রেগে গিয়েছি? প্রিয় মানুষের প্রতি কখনো রাগ আসে না। যেটা আসে সেটা কেবল ভালোবাসা আর অভিমান। আর তুই তো নিজেও আমাকে ছেড়ে দিয়ে অন্য একজনকে ভালোবেসেছিলি। তোরও তো এটা জানার কথা। বিদ্রুপ করছিস? তা কেন করব? শুধুমাত্র বলছি। আর কি বললি, তোকে ক্ষমা করার কথা? যেখানে আমি মানি না যে তুই কোনো অন্যায় করেছিস, সেখানে ক্ষমার কোনো প্রশ্নই থাকে না। আমি কেবল তোকে ভালোবেসে গিয়েছি, তা ব্যতীত তোর প্রতি আমার কোনো অভিযোগ নেই। তুই যা করে ভালো থাকতে পারবি তাতেই আমার শান্তি। ভালোবাসার মানুষগুলো এরকম দেবতার মতো হয় বল?
কি সুন্দর নিঃস্বার্থভাবে ভালোবেসে যায়। আমরা কেবল আরো ভালো কিছু খুঁজতে গিয়ে ভালোবাসার দেবতাটাকেই হারিয়ে ফেলি। কিন্তু ভালোবাসার একটা অদ্ভুত স্বভাব আছে, ভালোবাসা কখনোই চিরকাল থাকতে চায় না। কেন? কেন আবার? আমরা তো মানুষ, আমরা তো চাই ভালোর থেকে আরো ভালো কিছু আসুক। আচ্ছা তুই বল না, মানুষের কি নতুন জিনিসের প্রতি আকর্ষণ থাকে না? হ্যাঁ, সে তো অবশ্যই, কিন্তু তাতে কি প্রমাণ হয়? কি আর প্রমাণ হবে? একটা সম্পর্কে থাকলেও মানুষ কেন নতুন সম্পর্কে যায় জানিস? কেন? ভ্রম। আমাদের ভুল ধারণাটা কি জানিস তো? আমরা ভাবি নতুন মানুষ কিছুদিন এসে ভালো ব্যবহার করলে সে হয়তো আমাদের সারা জীবন ভালো রাখবে, কিন্তু আমরা এটাই ভুলে যাই যে কোন মানুষটা সত্যিকারের ভালোবেসে পাশে থেকে যায়। আসল কথা কি জানিস তো? রূপ বা শরীর দেখে আকর্ষণ তো হবেই, বা টাকা দেখেও ভালোভাবে বাঁচতে ইচ্ছা করবে, কিন্তু একটা কথা কখনো ভেবে দেখেছিস, যে মানুষটা তোর কাছে রয়েছে, যে তোকে প্রতি মুহূর্তে স্পেশাল ফিল করাচ্ছে, বারবার ভালোবাসি বলছে, বারবার তোর খোঁজ নিচ্ছে, তুই কতবার তার খোঁজ নিয়েছিস? আসলে আমরা পেয়ে গেলেই ভাবি সব পূর্ণ হয়ে গেল, কিন্তু পেয়ে যাওয়া মানুষটাকে যত্ন করতে হয়, বারবার তার ভুল না ধরে নিজে থেকে এগিয়ে গিয়ে কথা বলতে ভুলে যায়, ইগো নিয়ে থেকে যায় আমরা। কিন্তু আসল কথা হলো এগুলোকে বাদ দিয়ে সবকিছুর পরেও থেকে যেতে হবে। কিন্তু আমি সেদিন পারিনি থেকে যেতে। ভেবেছিলাম নতুন মানুষ পেয়ে খুশি খুশি থাকবো, তাই তো আজ আমার এই অবস্থা। কিন্তু অয়ন, সেসব তো গেল আমার জীবনের ঘটনা। আমি চলে যাওয়ার পর তোর কি হলো? আমার আর কি হবে? আমি অনেক কষ্ট পেয়েছিলাম ঠিকই, কিন্তু আমি আর হেরে যেতে চাইনি। নিজেকে প্রতিষ্ঠা করতে চেয়েছিলাম, আর সেটাতে সফলও হয়েছি। আজ আমার কাছে চাকরি আছে, আর অনেক টাকাও আছে। আমি সে কথা বলিনি। তাহলে কোন কথা বলছিস? বিয়ে করেছিস বা কাউকে ভালোবাসিস? বিয়ে করিনি, তবে একজনকে ভালোবাসি, তাকে বিয়ে করতে চাই, কিন্তু কি জানি সে আমাকে ভালোবাসবে কিনা। এই কথাটা শোনা মাত্র দিয়ার মুখটা নিচু হয়ে গেল। দিয়া অয়নকে বলতে না পারলেও অভি ওর সাথে ওরকম ব্যবহার করার পর দিয়া কেবল অয়নের কথাই ভেবে গিয়েছিল। নিজের করা অপরাধের জন্য বারবার নিজের মনকে আঘাত দিয়েছিল। দিয়া ভেবেছিল যদি কোনোদিন সুযোগ পায় অয়নের কাছে ফিরে যাওয়ার, তবে তাই করবে, কিন্তু এখন অয়নের কথা শুনে মনে হচ্ছে দিয়ার বেঁচে থাকার সামান্যতম আশাটুকুও কেমন যেন হারিয়ে গেল। কে সেই সৌভাগ্যবতী? তার নাম কি জানতে পারি? অয়ন একটু চুপ করে থেকে বলল, মেয়েটার নাম। থামলি কেন? বল, তার নাম কি? তার নাম দিয়া, আর তিনি এখন আমার পাশে বসে আছেন। আমি তাকে সারা জীবন ভালোবেসে এসেছি, জানি না সে আমার সাথে থাকতে রাজি কিনা। এই কথা শোনা মাত্র দিয়ার গোটা শরীর জুড়ে কেমন শিহরণ খেলে গেল। দিয়া ওর নিজের কানকেই বিশ্বাস করতে পারল না। দিয়া ভাবতেও পারল না যে অয়ন ওকে এখনো একভাবে ভালোবাসে। দিয়ার মনে হলো ও বুঝি সত্যিই সৌভাগ্যবতী, তা না হলে ওর করা অপরাধের পরেও কি করে একজন এভাবে ভালোবাসতে পারে। দিয়া এইসব ভাবছিল, ওর ভাবনার মাঝেই অয়ন বলে উঠল, এই দিয়া, তুই আমাকে বিয়ে করবি, থাকবি সারা জীবন? তবে আর কিন্তু আমাকে ছেড়ে যাস না, তাহলে আমি আর কি নিয়ে বাঁচবো জানি না। দিয়া আর থাকতে না পেরে কাঁদো কাঁদো গলায় বলল, আমি আর কোনোদিন তোকে ছেড়ে যাব না অয়ন। এই কথা বলে হঠাৎ দিয়া অয়নকে জড়িয়ে ধরল। অয়নও একটু মৃদু হেসে মনে মনে ভাবল, যা হয় ভালোর জন্যই হয়। কিছু খারাপ সময় আসে জীবনে, কিন্তু সেটা বিচ্ছেদের নয়, মিলনের বার্তা বয়ে আনে। দূরের থেকে বয়ে আসা হাওয়াটা ওদেরকে ছুঁয়ে গেল, আর ওদের সমস্ত বিষাক্ত অতীত নিয়ে চলে গেল, পরিবর্তে দিয়ে গেল প্রিয় মানুষকে নিয়ে জীবন কাটানোর এক নতুন মুহূর্ত। আজকের গল্প পাঠে ছিলাম আমি নিমাই, এবং অন্যান্য চরিত্রে ছিলেন কৌশিক এবং পাপিয়া।